তারা লেজে গোবরে অবস্থা হয়ে যাওয়ার পরে এখন যেটা হচ্ছে যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যে ঘন ঘন সবার সাথে বসছেন, বৈঠক করছেন, এগুলো হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা। মঞ্জুরুল হক, আমি আজকে ইন্টারনেট খুবই ডিস্টার্ব করছে আমাদেরকে। কি হচ্ছে বাংলাদেশে? রাষ্ট্রপতির অপসারণের কথা শুনতে পাচ্ছি, প্রধান বিচারপতি দায়িত্ব নিতে পারেন এমন শুনতে পাচ্ছি, আমেরিকান আমেরিকান এম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি বৈঠক করছেন, নানান মুখী তৎপরতা দেখতে পাচ্ছি। এর মধ্যে আবার তারেক রহমান আজকে বলেছেন যে কোনো মতেই দেশকে জঙ্গিদের হাতে তুলে দেওয়া যাবে না। কি হচ্ছে কি বলেন তো একটু? এখানে খুব সিম্পল ইকুয়েশন, সেটা হলো যে আমেরিকা যেটা শুরু করেছিল সেটা ফিনিশ করতে পারছে না, তারা লেজে গোবরে অবস্থা হয়ে যাওয়ার পরে এখন যেটা হচ্ছে যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যে ঘন ঘন সবার সাথে বসছেন, বৈঠক করছেন, এগুলো হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা। এই যে গোজামিল পাকিয়ে গেছে, যে ভোট পাকিয়ে গেছে, এখান থেকে আমেরিকা সেফ এক্সিট নেওয়ার একটা চেষ্টা, বেরিয়ে যাবে। তো বেরিয়ে যাওয়ার আগে কি করতে হবে? বেরিয়ে যাওয়ার আগে তো একটা স্টেবল পজিশন সৃষ্টি করে যেতে হবে। সেটা কি? সেটা হলো যে এই সরকারকে হয় স্ট্রং করে রাখতে হবে, অথবা এই সরকারের বদলে অন্য কোন সরকার ব্যবস্থা করতে হবে। তো তারা সেই সেই লক্ষ্যে তারা প্রধান বিচারপতির সঙ্গে বসেছিলেন। প্রধান বিচারপতি সম্মতি দেননি। যতদূর আমরা জানতে পেরেছি, প্রধান বিচারপতি ক্ষমতা গ্রহণে সম্মতি দেননি। এরপর তারা বিভিন্ন দলের সাথে বসেছেন, তাদের পরামর্শ করেছেন, এমনকি তারা ভারতের সাথে কথা বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে কথা বলেছেন, কিন্তু কোনো জায়গা থেকে কোনো সুরাহা আসেনি। তো তারই ভেতরে এক ধরনের একটা জোয়ার চালু হলো যে আহ, বিদেশে যত আমাদের দূতাবাসগুলো আছে সেখান থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার আদেশ, এরকম একটি পরস্পর বিরোধী খবর আসলো। খবরের সত্যতা সম্পর্কে আমি জানি না, শোনা কথা যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো যে মহামান্য প্রেসিডেন্টের সমস্ত ছবি নামিয়ে ফেলতে হবে বিভিন্ন দূতাবাস থেকে। তো ধারণা করা হয় যে তাহলে প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার চিন্তা। প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে কে প্রেসিডেন্ট হবে? প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার এখতিয়ার এখন একমাত্র আছে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাসীন যে গ্রুপটি, তাদের, যেমন সেনাবাহিনী। সেনাপ্রধান তিনি পারেন। তিনি যদি সম্মত না হন, তাহলে প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার পরে যে প্রেসিডেন্ট হন না কেন, সেনাপ্রধানের বিপদ আছে। তো তিনি জেনে শুনে নিজের ঘাড়ের উপরে এই বিপদটি নেবেন না। সুতরাং প্রেসিডেন্টকে সরাতে গেলে হয় জরুরি আইন জারি করতে হবে প্রেসিডেন্টের মাধ্যমে, অথবা মার্শাল ল জারি করতে হবে, অথবা একটি এই সরকার ভেঙে দিয়ে নতুন এক সরকার গঠন করতে হবে, যার কোনোটাই কিন্তু দায় দায়িত্ব নেবেন না সেনাপ্রধান, কোনোটির দায় দায়িত্ব নেবেন না। সুতরাং প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা, এটা আমরা ধরে নিচ্ছি যে এটা এখন পর্যন্ত গুজব, এর কোনো সত্যতা নেই, ব্যাপারটা সহজ না। প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার ফলে যে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, সেই সংকট থেকে উত্তরণের পথ খুব সহজ না। কিন্তু কোনো একটা জায়গায় তো কিছু একটা হচ্ছে। আপনি দেখেন ডক্টর ইউনূস হঠাৎ করেই বললেন তার মানে ছাত্ররা তার নিয়োগকর্তা নয়, এটি আর উল্লেখ করছেন না। ছাত্রদেরকে আর নিয়োগকর্তা বলছেন না, বলছেন জনতা তার নিয়োগকর্তা। হ্যাঁ, হ্যাঁ, ছাত্ররা তাকে ব্লেম দিয়েছে তারেক রহমানের সাথে বৈঠক করার কারণে ছাত্ররা তাকে ব্লেম দিয়েছে যে এটা কোনো সরকার প্রধানের কাজ না, তিনি আমাদের সাথে বেইমানি করেছেন। না না, তো সেটা আসলে ছাত্রদের তো এতদিন পরে মনে হলো কেন? সঙ্গে সঙ্গে কি তাদের মনে হয়নি? মানে কোন না, তাদের প্রেক্ষাপটে আগেও তারা মনে এখন হয়েছে, মুখ খুলছে? তাদের আগেও মনে হয়েছে, যেমন জুলাই ঘোষণাপত্র যেদিন পাঠ করা হয় ওই দিনই তারা ব্যাপারটা বুঝতে পেরেছে যে জুলাই ঘোষণাপত্রে তাদের জন্য সেই রকম জোরালো কোনো কিছু নেই। তাদের ইন্ডিমিনিটি দেওয়ার কথা ছিল যেটা, সেটা চাপিয়ে দেওয়া হয়েছে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে। সুতরাং পরবর্তী নির্বাচিত সরকার যদি বিএনপি হয়, তাহলে ধরে নেওয়া যায় যে বিএনপি এদেরকে ইন্ডিমিনিটি দেবে না। সুতরাং সেই সময় থেকেই তারা সরকারের উপর থেকে আস্থা তুলে নিচ্ছে বা আস্থা পাচ্ছে না জুলাই ঘোষণার থেকে। মানে এখন পরবর্তীতে তারেক জিয়ার সাথে বৈঠকের ব্যাপার বা সরকারের যে আগামী প্ল্যান, সেই প্ল্যানের ভিতরে এনসিপি না থাকার যে বিষয়গুলো, এনসিপি কে আসন বন্টনের ক্ষেত্রে বিএনপির অনমনীয় মনোভাব, সবকিছু মিলিয়ে তারা বুঝতে পারছে যে তাদের হালে পানি নেই। তো হালে যখন পানি নেই তখন তারা মুখ খুলেছে, স্বাভাবিক ব্যাপার। আর যখন তারা মুখ খুলেছে তখন তাদের উপরেও প্রফেসর ইউনূস আর ভরসা করতে পারছেন যে এরা নিজেদের পা যখন শক্ত করতে পারেনি মাটিতে,
তখন এদের উপরে আমার ভরসা করার কোনো সুযোগ আর নেই, যে কারণে তিনি ভরসার জায়গাটাকে ছাত্রদের উপর থেকে ট্রান্সফার করে জনতার কাছে নিয়ে আসতে চাইছেন। মানে জনতাকে তার নিয়োগকর্তা বানাতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এই যে পুরনো নিয়োগকর্তারা তাদের পরিণতিটা কি হবে এখন? সুমি খান? নাহ, সুমি খান আবার ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ, সুমি এখন খান। একটা কথা আমার হাসি পাচ্ছে ভাবতে। আমি বলছি কি সুলতানা, এখানে কখনোই আমি এই যে সুমি খান, আপনার কথা একদমই শুনতে পাই না। আপনার হেডফোনটা আপনি কি আসলে কাউকে ভরসা করেননি। সুমি খান, আপনার কথা আমি শুনতে পাই না। আপনার হেডফোনটা বদলান। আপনার কথা শুনতে পাই না আপা। আ জি, মঞ্জুরুল হক, আপনি যদি একটু বলেন যে মানে তাহলে পুরনো নিয়োগকর্তা ছাত্রদের কি হবে এখন? তাদের ভবিষ্যৎ কি? তাদের এক্সিটই বা কি হবে? তারা তো সুলতানা এখন শুনতে নির্বাচন পাচ্ছেন? চাচ্ছে না। এখন দেখার বিষয় যে তারা নির্বাচন চাচ্ছে না, জামাতও সেভাবে নির্বাচন চাচ্ছে না, এবং তাদের পেছনের যে নেপথ্য যারা পরামর্শক আছেন তারাও কেউ নির্বাচন চাচ্ছেন না। নির্বাচন চাচ্ছে শুধুমাত্র এখন বিএনপি। এখন যদি সরকার যদি সত্যি সত্যি নির্বাচন দিয়ে বসে ফেব্রুয়ারি মাসে, তাহলে বুঝতে হবে যে এখানে বিএনপির ক্লিয়ার। নৈতিক জয় আমার হলো, বিজয় আমার হলো। এখানে একদম পরিষ্কার। আচ্ছা, আচ্ছা। সুলতানার ঠিক ইন্টারনেট আছে। আজকে বেশ সমস্যা করছে। হ্যাঁ, আমি তো তো সবই ঠিক দেখতে পাই। জি, তো জি, এখন এখন ধরুন যে তারা তারা যখন বুঝতে পারবে যে তারা তাদেরকে আর নির্বাচন হয়ে গেলে তাদের আসলে কিছু করণীয় নেই। তারা নিজেরা তার নিজেদের ক্ষমতা বলে খুব একটা ২-৪টে আসন পেতে পারে, বাদ বাকি কিছুই পাবে না। এবং বিএনপি তাদেরকে ১৯টার বেশি আসন দেবে না। তারা ৫৭টা না ৫৮টা এরকম বা ৬০টা চেয়েছিল, দেবে না। সুতরাং তারা যেকোনো মূল্যে এখন নির্বাচনটা প্রতিহত করার চেষ্টা করবে। নির্বাচন করার দরকার নেই এটা প্রমাণ করার চেষ্টা করবে। আর বিএনপি ক্রমাগত চাপ দিতে থাকবে যেন নির্বাচন হয়। তো আল্টিমেটলি নির্বাচন আদৌ হবে কিনা ফেব্রুয়ারি মাসে এ বিষয়ে আমি সন্দিহান। দেখা যাক এখন পরবর্তীতে চাপ, প্রতিচাপ, পাল্টা চাপ কে জয়ী হয়। জি। সুমি খান, শুনতে পান আপনি? নাহ, সুমি আপা আনমিউট করতে হবে। সুমি আপা আনমিউট করেন। হ্যাঁ, ওই আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে ডক্টর ইউনূস কখনোই কাউকে ভরসা করেননি তাকে নিজেকে ছাড়া। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। তাকে যারা সম্মান করেছে তারা দেখেছে তিনি তাদের প্রত্যেককে অসম্মান করেছেন, এবং দেশের সম্মানিত আইনজ্ঞরা আমরা দেখতে পাচ্ছি যে আহ, 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 দেবপ্রিয় ভট্টাচার্য পর্যন্ত আজ এখন বিরুদ্ধ অবস্থানে দাঁড়িয়ে গেছেন। তারা যাদের হাত ধরে এসেছেন, মাহফুজা নাম থেকে শুরু করে দেবপ্রিয় ভট্টাচার্য থেকে শুরু করে যারা তাকে এনেছেন মাথার একেবারে মুকুট করে, তারা সবাই ওনার বিরুদ্ধে চলে গেছে। এমনকি আন্তর্জাতিক একেবারে যত গণমাধ্যম আছে সব। এই কারণে তিনি এখন একটা ক্যামোফ্লেজ করার চেষ্টা করছেন। জনগণকে তিনি বলছেন যে ভরসার জায়গা। তার এই ক্যামোফ্লেজ গুলো মানুষ আসলে বুঝে গেছে। আন্তর্জাতিক যারা নীতি নির্ধারক তারাও বুঝে গেছে, কারণ সবই ট্রান্সপারেন্ট এখন। জি। আমি শেষ করব। মঞ্জুরুল হক আমাকে যদি বলেন যে আগামী নির্বাচন আপনি বলে দিয়েছেন আপনি বিশ্বাস করেন না যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং এনসিপির ভবিষ্যৎ। নির্বাচন যদি হয় তাহলেও এনসিপির ভবিষ্যৎ খুব ভালো না, খারাপ। আর যদি নির্বাচন না হয় সেক্ষেত্রেও এনসিপির ভবিষ্যৎ নেই। কারণ এনসিপি যদি মনে করছে যে নির্বাচন না হলে তারা এখন যেভাবে আছে সেভাবে তারা রাজনীতি করে যাবে এবং নিজেদের দল গুছাতে পারবে, আসলে আর পারবে না। কারণ সারা দেশের বিভিন্ন জায়গায় এখন এনসিপির বিরুদ্ধে জনগণের ক্ষোভ দেখা যাবে, ছাত্রদের ক্ষোভ দেখা যাবে। এখন আমাদের সবারই মনে আছে যে ঢাকা ইউনিভার্সিটি এই আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনে খুব একটা বড় ভূমিকা কিন্তু রাখেনি। সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। তো সেই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে টোটালি বঞ্চিত করা হয়েছে সরকার গঠনের পরে। তাদেরকে কোনো একটি পোস্ট, কোনো একটি পদ বা কোনো একটি জায়গায় তাদেরকে তাদের নাম নেওয়া, তাদেরকে ডাকা, কোনো কিছু করা হয়নি। এটা কমপ্লিটলি ডিমলিশ করে দেওয়া হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদেরকে। সুতরাং এই শুধুমাত্র ঢাকায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু ছাত্র যারা এনসিপি তৈরি করেছে, এইটা দিয়ে বাংলাদেশে এখন পুলিশ সেনাবাহিনী নিয়ে সাথে যে হয়তো একটা লোক সমাগম করা গেল, কিন্তু এটা তো আসলে প্রকৃত
জনপ্রিয়তা না। প্রকৃত জনপ্রিয়তা হচ্ছে যে আপনি কোথাও ডাক দিলেন, সেখানে 1 লাখ লোক, 10,000 লোক, 5,000 লোক জড়ো হলো, সেটা তো হচ্ছে না। এখন তারা যদি নির্বাচন হয় তবুও তাদের পায়ের তলায় মাটি নেই, যদি নির্বাচন না হয় তবুও তাদের পায়ের তলায় মাটি নেই, কারণ স্বার্থের সংঘাতে জামাত এবং বিএনপির সাথে তাদের দ্বন্দ্ব অনিবার্য। আমার একটা কথা আছে সুলতান, সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই কথার উপরে আমি আবারও জোর দিয়ে বলছি যে এই ধরনের একটি কেওয়াজ তৈরি হবে এই তিন দলের স্টেক হোল্ডারদেরকে নিয়ে। সেই কেওয়াজের সাথে আন্তর্জাতিক কিছু কেওয়াজ যোগ হয়ে নির্বাচন করার পরিবেশ নেই, এরকম একটি বাক্য দিয়ে আসলে নির্বাচন আবার পিছাবে। ধন্যবাদ। এখানে আমার একটু কথা আছে, যদি আপনি হ্যাঁ আমি বলছি কি যে এনসিপির বিরুদ্ধে ক্ষুব্ধ শুধু নয়, অপরাধের সর্বনিম্ন হচ্ছে গিয়ে নারী নির্যাতন বা চাঁদাবাজি। এনসিপির প্রতিটা জায়গায় এই নারী নিগ্রহ, তাদের নেত্রীদের হেনস্থা করা, শ্লীলতাহানি করা সমানে এনসিপি নেতারা প্রকাশ্যে প্রমাণিত। তাদের এই অপরাধগুলো তাদের মধ্যে একটি দল আসলে কিভাবে হতে পারে, এত সহজ না একটা পলিটিক্যাল পার্টি করা। সেটা কখনো এনসিপি পলিটিক্যাল পার্টি নয়। এনসিপি কখনো দাঁড়ানো তো বহু দূরের কথা, তারা নিজেরাও ভাবে না যে এই দলটা দাঁড়াবে। তারা নিজের হচ্ছে গিয়ে ঠকবাজতে গা উজাড় হবার জোগাড় তাদের। তারা প্রত্যেকে জানে প্রত্যেকে ভয়ঙ্কর অপরাধ করে যাচ্ছে, কোটি কোটি টাকা চাঁদাবাজি, নারী নিগ্রহ, নারী নির্যাতন, অত্যাচার, চাঁদাবাজি, সবগুলো অপরাধ তারা প্রত্যেকে করছে। যে কারণে উমামা থেকে শুরু করে তাদের প্রত্যেকটা প্রভাবশালী নারী নেত্রীরা নিজেদের হতাশা প্রকাশ করেছে। আর নির্বাচন কখনোই হবে না, সেটা আইনগত সংকট থেকে শুরু করে ইউনূস কখনোই নির্বাচন চাননি, দেবেও না। এই সরকারের অধীনে এই সরকার পুরোটাই অবৈধ একটি সরকার, যে কারণে তাদের বৈধ হবার পথ আসলে কোনোভাবেই নেই। এই কারণে নির্বাচন হবার কোনো সুযোগ নেই।